না, সেদিন যেমন দীপঙ্করও বিষ খেয়েছিল, সতীও সারা রাত কিছুই খায়নি। দুজনেরই ঠিক তেমনভাবে পেট ভরে খাওয়া হয়নি। সতী সেদিন ভূতির মাকে বলে দিয়েছিল যে সে আজ রাত্রে খাবে না। ভূতির মা অবশ্য অনেকভাবে অনুনয় বিনয় করেছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আর সতীর সেই দিনের কথাগুলো দীপঙ্করের এখনও মনে আছে। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ঘটনার খুঁটিনাটি পর্যন্ত সতী দীপঙ্করকে বলেছিল। এই এক অদ্ভুত আরামের জীবন সতীর। এই আরামের জ্বালা যত, মাদকতাও তত। সত্যি দিনগুলো যেন আরামের অতিশয্যে জ্বলে পুড়ে খাক হয়ে যেত। জীবনের প্রতিটি মুহূর্ত যেন যন্ত্রণার কাঁটায় ক্ষত বিক্ষত হয়ে যেত। অথচ কোথাও যেন একটা আকর্ষণ ছিল সনাতনবাবুর জন্য। রাত যখন অনেক হলো, তখন সনাতনবাবু ঘরে এলেন। ভারী হাসি হাসি মুখ। বললেন, দেখো, ভগবানের ইচ্ছে না থাকলে কোনো আশাই কি আর মেটে মানুষের? সতী ভেবেছিল সনাতনবাবু বোধহয় প্রথমে এসে সেই প্রশ্ন করবেন। কে এসেছিল? কাকে নিমন্ত্রণ করেছিল সতী? কিন্তু সেই সবে ধার দিয়েও গেলেন না তিনি। বলতে লাগলেন, আর ঘন্টা 4-5 হবে। কিন্তু সেদিকেও রাস্তা বন্ধ তখন। সেদিকেও নদীর জল উঠে লাইন আটকে আছে। দুদিন তো সেই গাড়িতেই বসা। শেষকালে মাকে বললুম। সতী কিছু কথাই বললে না। সনাতনবাবু বলতে লাগলেন, তারপর ট্রেনটা পিছু হেঁটে কটক স্টেশনে আবার এলো। ভাবলাম যাওয়া যখন হলোই না, তখন কলকাতাতেই ফিরে আসতে হবে। কিন্তু সেদিকেও রাস্তা বন্ধ তখন। কি সব অনেকগুলো কথা বলে গেলেন সনাতনবাবু, কিছুই কানে গেল না। অন্যদিনকার মতো সনাতনবাবু আর বই নিয়ে টেবিলে পড়তে বসলেন না। 3 দিনের পরিশ্রমের ক্লান্তি তার শরীরে। আস্তে আস্তে জামা খুলতে লাগলেন। সতীর মনে হলো, এইবার বোধহয় বলবেন, এইবার বোধহয় জিজ্ঞেস করবেন। কিন্তু সেসব কোনো কথাই উত্থাপন করলেন না সনাতনবাবু। জামা খুলে সনাতনবাবু বিছানায় গা এলিয়ে দিলেন। তারপর হঠাৎ যেন খেয়াল হলো। বললেন, এ কি, তুমি শোবে না? হ্যাঁ, শুই। সতী আস্তে আস্তে এসে পাশে শুলো। এক বিছানা, একেবারে পাশাপাশি। আলোটা নিভিয়ে দিয়েছে সতী। সমস্ত ঘরখানাই অন্ধকার। একবার উসখুস করে উঠলেন সনাতনবাবু। ওপাশ ফিরলেন। সতী চমকে উঠল এক মুহূর্তের জন্য। এইবার বোধহয় জিজ্ঞেস করবেন, এইবার বোধহয় প্রশ্ন করবেন। কে ও? কে এসেছিল বাড়িতে? কাকে বসে খাওয়াচ্ছিলে? কিন্তু সনাতনবাবু কিছুই জিজ্ঞেস করলেন না। ঘড়ির বুকের ধুকধুকানি বাড়তে লাগলো। টিকটিক শব্দটা যেন সতীর বুকের মধ্যে ঘা দিতে লাগলো। যেন আঘাত লাগতে লাগলো জোরে জোরে। যেন দম বন্ধ হয়ে যাবে তার। দেখো, একটা কথা হঠাৎ মনে পড়ে গেল। সতী উদ্গ্রীব হয়েই ছিল। এইবার নিশ্চয়ই কথাটা বলবে। বলে, কি কথা? সনাতনবাবু বললেন, 1932 সালেও এই বর্ষার সময় একবার রেল লাইন এই রকম ডুবে গিয়েছিল জানো। তাই ভাবছিলাম বর্ষাকালে পুরী যাওয়াটাই আমাদের ভুল হয়েছে। এই বলে সনাতনবাবু চুপ করে গেলেন। তারপর মনে হলো তিনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন। সতী আর থাকতে পারলে না। বললে, আর কিছু বলবে না তুমি? সনাতনবাবু ঘুমের মধ্যেই যেন উত্তর দিলেন, তুমি ঘুমিয়ে পড়লে? সনাতনবাবু বললেন, না, কিছু বলছিলে তুমি? সতী বললে, থাক, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমো। না না, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তা এখন জেগে উঠেছি। বলো না, কি কিছু বলছিলে তুমি?
সতী একটু থেমে বললে, তুমি তো কিছু বললে না আমায়। সনাতনবাবু যেন আকাশ থেকে বললেন, কিসের জন্য? ওই যে যাকে তুমি দেখলে আমার ঘরে, তুমি তো জিজ্ঞেস করলে না ওকে। সনাতনবাবু যেন এতক্ষণে মনে পড়ল, বললেন, তাই তো বটে, কে ও? কিন্তু তুমি জিজ্ঞেস করলে না কেন? সনাতনবাবু বললেন, আমার ঠিক মনে ছিল না। সে কি, তোমার স্ত্রীর সঙ্গে একজন অচেনা লোক বাড়ির ভেতর ঢুকে কথা বলছিল আর তুমি একবার জিজ্ঞেসও করলে না কে ও? এই কথা মানুষ ভুলে যায়? ভুলতে পারে? সনাতনবাবু যেন নিজের ভুল স্বীকার করলেন, বললেন, তা যাকগে, তুমি বলো ওকে। না, তা আমি বলবো না, কিন্তু তুমি আগে বলো, তুমি কেন জিজ্ঞেস করলে না? সনাতনবাবু বোধহয় কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। সতী বললে, তোমারই তো আগে জিজ্ঞেস করা উচিত ছিল কে ও। সনাতনবাবু স্বীকার করলেন, বললেন, আমারই আগে জিজ্ঞেস করা উচিত ছিল। তা জিজ্ঞেস করলে না কেন? সনাতনবাবু এবার হেসে ফেললেন, বললেন, এই দেখো, কি মুশকিলে ফেললে তুমি আমাকে। না, বলো, তোমাকে জবাব দিতেই হবে। সনাতনবাবু বললেন, এইবার থেকে জিজ্ঞেস করব, এইবার ঠিক মনে রাখব। সতী বললে, আমি কালকেও ওকে আসতে বলেছি। ভালোই করেছ। কালকে এলে আমি তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। তুমি ওর সঙ্গে কথা বলবে, তুমি আমার সম্মান বাঁচাবে, তুমি আমার কথার মর্যাদা রাখবে। নিশ্চয়ই রাখব, কালকে আমি নিশ্চয়ই কথা বলবো। সনাতনবাবু বোধহয় সত্যি ক্লান্ত ছিলেন খুব। তিনি ওই পাশ ফিরে ঘুমোবার চেষ্টা করতে লাগলেন। খানিক পরে ঘুমিয়েও পড়লেন। একটানা নিঃশ্বাস পড়তে লাগল। সতীও ঘুমাবার চেষ্টা করতে লাগল। প্রথমে চোখ দুটো বুঝে অন্ধকারের মধ্যে নিজেকে এলিয়ে দেবার চেষ্টা করলে। শুধুই ঘুম, কোথাও কিছু অশান্তি নেই। পৃথিবীর সব জায়গায় অখণ্ড শান্তি আছে। আমিও সুখী, আমারও কোনো অশান্তি নেই, আমারও কোনো দুঃখ নেই। এমনি করে এক মনে ঘুমের সাধনা করে অনেকবার ঘুম এসেছে তার। প্রথম আধ ঘন্টা 1 ঘন্টা একটু চেষ্টা করতে হয়, তারপর মনের সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন শিথিল হয়ে আসে, আর তারপর নিরবচ্ছিন্ন ঘুম, নিস্তরঙ্গ বিশ্রাম। সতী আবার চিত হয়ে শুল। মনে হলো কোথায় যেন শব্দ হলো একটা, খুটখুট শব্দ। কিন্তু কোথায় শব্দ হবে? কে শব্দ করবে? ওপরের ছাদে তো কোনো চাকর বাকর শয় না। সবাই তো একতলায় সরকার বাবুর পাশের ঘরেই শুয়েছে। কেউ তো কোথাও নেই। আর 3-4খানা ঘর পেরিয়ে শাশুড়ি শুয়ে আছেন তার নিজের ঘরে। সনাতনবাবু পাশেই শুয়ে আছেন। তার তো একটানা নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শব্দ হয় না কোনোদিন। সতী বিছানা ছেড়ে উঠল। তবে হয়তো ঘড়িটার শব্দ। বিরাট ঘড়ি। মাঝে মাঝে ভেতর থেকে কেমন একটা কলকবজার খুটখুট শব্দ হয়। সতী উঠে দাঁড়ালো গিয়ে ঘড়িটার তলায়। আশ্চর্য, ঘড়ির টিকটিক শব্দটাও তো হচ্ছে না আর। অন্ধকারের মধ্যে সতী ঘড়িটার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। ঘড়িটা বন্ধ হয়ে গেছে। কখন রাত 1টা বাজার পর আর চলেনি। কাঁটা দুটো এক জায়গায় এসে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো দম দেয়া হয়নি, হয়তো দম ফুরিয়ে গিয়েছে। সতী আবার নিজের বিছানায় এসে শুল। তখন কত রাত কে জানে। তা অনেকদিন পর এই ঘটনা শুনতে শুনতে দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, কিন্তু শব্দটা কিসের হয়েছিল? সতী বলেছিল, তখন বুঝিনি শব্দটা কিসের।
কিন্তু পরে বুঝেছিলাম ওটা বাইরের শব্দ নয়, ও ভেতরের, আমার অন্তরাত্মার শব্দ, আমার হৃৎপিণ্ডের শব্দ। দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, তার মানে? সতী বলেছিল, তার মানে তুমি বুঝবে না, ও সবাই বোঝে না, সবাই শুনতেও পায় না। কপাল যখন কারোর ভাঙতে শুরু করে, ও শব্দ শুধু সেই শুনতে পায়। তা সতীরও সেদিন তাই মনে হয়েছিল বিছানায় শুয়ে শুয়ে। প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল, তারপর আবার ঘুমোতে চেষ্টা করেছিল, আর কেবল মনে পড়েছিল দীপঙ্কর এলে তার সঙ্গে আলাপ করিয়ে দেব, সনাতনবাবু তার সঙ্গে কথা বলবে, সতীর সম্মান বাঁচবে, সতীর কথার মর্যাদা রাখবে। সব রাতই এক সময় ভোর হয়, সব দিনই এক সময় সন্ধেবেলায় গিয়ে ঠেকে। তবু সেই দিন রাতটা যেন কাটতেই চায়নি দীপঙ্করের। দীপঙ্করের মনে আছে, সতীদের গাড়িটা যখন তাকে নেপাল ভট্টাচার্য স্ট্রিটে নামিয়ে দিয়ে চলে গেল, তখনও দীপঙ্কর যেন সম্বিত ফিরে পায়নি। তখনও যেন সতীর কথাটা তার কানে বাজছে, আমারও যে এই বাড়িতে একটা অধিকার আছে, সেটা তুমি আজ খেয়ে প্রমাণ দিয়ে যাও। তখনও যেন সতীর নীল চেহারাটা চোখের সামনে ভাসছে। সতীর সমস্ত শরীরটা থরথর করে কাঁপছিল যেন তখনও। তাড়াতাড়ি জ্ঞান ফিরে পেয়ে যেন দীপঙ্কর নিজের বাড়ির মধ্যে ঢুকল। অন্যদিন এই সময় অন্ধকার থাকে। চুনুনি সকাল সকাল তার নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। বিন্তি দিয়েও নিজের ঘরের মধ্যে ঢুকে খিল দিয়ে দেয়। তখন আর কোনো কাজ থাকে না মার। তখন মাও ছিটে ফোটার ভাত ঢাকা দিয়ে রেখে শুয়ে পড়ত। কিন্তু এখনকার চেহারা আলাদা। এখন অনেক রাত পর্যন্ত আলো জ্বলে ঘরে ঘরে, লক্কা লোটনের হাসি ঠাট্টার আওয়াজ শোনা যায়। এখন বাইরে হল্লা চলে, ছিটে ফোটার সাগরেদরা এসে অনেক রাত পর্যন্ত আসর জমায়। কিন্তু মা নিজের রান্নাটা সেরে বিন্তির দিকে খাইয়েই ঘরে খিল দিয়ে দেয়। আধখানা বাড়ি তখন অন্ধকার। মা দেখতে পেয়ে বললে, খেয়ে এলি? ছেলের মুখের দিকে চেয়ে কেমন ভাবনাও হলো আবার। বললে, কি রে, মুখ দেখে মনে হচ্ছে পেট ভরেনি যেন তোর? না মা, ভরেছে। তারপর হঠাৎ দীপঙ্কর বললে, কাল ভোরবেলা কিন্তু আমাদের যাওয়া মা, মনে আছে তো? যা নেবার গুছিয়ে নিয়েছ তো? তা নেবার আর কি বা আছে দীপঙ্করদের? যা কিছু সম্পত্তি সবই তো অঘোর দাদুর। যে তক্তপোষটায় শয় দীপঙ্কর, তাও অঘোর দাদুর। যে থালাটায় খায়, তাও অঘোর দাদুর। এই যা কিছু সবই অঘোর দাদুর দেওয়া। যখন মার কোলে চড়ে এখানে এসেছিল, তখন যা যা সঙ্গে ছিল আজও তাই সঙ্গে যাবে। শুধু পাথরপাটি থেকে একটা কাঠের বাক্স মা কিনেছিল, তাও অনেক দিন হয়ে গেছে। সেই বাক্সটার কবজা ভেঙে গেছে, রঙও চটে গেছে। সেটাই একমাত্র সঙ্গে যাবে। আর যাবে জামা কাপড়, মার 2খানা সাদা থান। এই। দীপঙ্কর আবার বললে, কাল ভোরবেলাতেই আমি গাড়ি নিয়ে আসব, দেরি করো না যেন, আমাকে আবার ঠিক সময় আপিসে যেতে হবে। মা বললে, কাল বোধহয় যাওয়া হবে না। কেন? এই যে এই 70কে ফেলে কেমন করে যাই বল? একে কোথায় রাখি? বিন্তিদি মার কোল ঘেঁষে এতক্ষণ বসেছিল। বাড়িতে যে এত হইচই উৎসবের আয়োজন হচ্ছে, এই মেয়ে যেন সেই সবের মধ্যেই নেই। এ যেন একেবারে দল ছাড়া। দীপঙ্কর বললে, তা বিন্তিদিকেও নিয়ে চলো না মা আমাদের সঙ্গে, বিন্তিদিও যাক। দূর, তা কি করে হয়? এদের মেয়ে, এর মায়ের পেটের ভাইরা থাকতে আমি নিয়ে যাব, লোকে কি বলবে? আর ভাইরাই বা ছাড়বে কেন? আমরা তো পর। তাও তো বটে। তা রাতটা কাটলো সেই রকম করে। কিন্তু ভোরবেলাতে একেবারে অন্যরকম। মা রাত থাকতেই উঠেছে। উঠেই চুন্নুনির ঘরে গিয়েছে। ভেতরে ঢুকে মা বললে,
আমরা আর চললুম বাছা, তুমি যেন কিছু ভেবো না আবার। চুন্নুনি কথা বলতে পারলে না, হাউ হাউ করে কাঁদতে লাগলো। মা আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিলে, বললে, কেঁদে আর কি করবে বাছা? চিরকাল কি কেউ থাকে সংসারে? একদিন না একদিন চলে যেতেই হবে সকলকে। পেছন থেকে দীপঙ্কর এসে ডাকলে, বললে, মা চলো, ট্যাক্সি এসেছে। মা বললে, ওরে বুড়ি কাঁদতে লেগেছে, তুই একবার আয় না বাবা, কাছে আয়। তোকে ছোটবেলায় কত কোলে পিঠে করে বেরিয়েছে। আহা, তোকে দেখলেও তো একটু শান্তি পাবে বেচারি মরবার সময়। দীপঙ্কর ঘরে ঢুকলো। মা নিচু হয়ে ঝুঁকে পড়ে বললে, এই আমার দীপু এসেছে বাছা, দীপুকে দেখো। দীপঙ্কর ঝুঁকে দাঁড়ালো। চুন্নুনি দীপুর মাথায় হাত ছোঁয়ালে, হয়তো আশীর্বাদ করলে বুড়ি। মা বললে, আশীর্বাদ করো বাছা, দীপু যেন আমার বড় মানুষ হয়ে। সত্যি, সেই মানুষই কেমন করে আবার বয়স হলে এমন অথর্ব হয়ে পড়ে, এটাই আশ্চর্যের। সবাই একদিন এইরকম বুড়ো হয়ে যাবে, এইরকম অথর্ব হবে, এইরকম কথা বন্ধ হয়ে যাবে। অঘোর দাদুও শেষের কয়েক ঘন্টা আর কথা বলতে পারেনি, জ্ঞান হারিয়ে গিয়েছিল। চুন্নুনি মেয়ে মানুষ, তাই হয়তো এত জোর, এখনও টিকে রয়েছে। দীপঙ্কর বললে, চলো মা, ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। চলো চলো বাবা। তারপর বললে, বিন্তিকে একবার ডাকবো না? যা অভিমানী মেয়ে, না বলে গেলে সেই মেয়ে কি আর আমায় রক্ষে রাখবে? তা বটে, বিন্তিদি হয়তো তখনও দরজায় খিল দিয়ে নিজের ঘরে ঘুমোচ্ছে। মা সেদিকেই যাচ্ছিল, হঠাৎ ফোঁটা টের পেয়েছে। সাধারণত ছিটে ফোঁটা সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, ওদিকে অনেক রাত করে শয়, তারপর বেলা 8টা-9টায় ঘুম ভাঙে তাদের। এখন তো আর অঘোর দাদু নেই। আগে যখন অঘোর দাদু বেঁচে ছিল, তখন ভোরবেলাতে উঠেই বাজারের বস্তিতে চলে যেত। ছোটবেলাকার দেখা সেই ছিটে ফোঁটাদের তখন কি ভয়ই না করত দীপঙ্কর। তারাই এখন বড় হয়েছে, এই বাড়ির মালিক হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে। ফোঁটা দেখতে পেয়েই ছুটে এসেছে, বললে, কোথায় যাচ্ছ তোমরা দিদি? বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? যেন ধমকাতে ধমকাতে সামনে এসে দাঁড়ালো। দীপঙ্কর বললে, হ্যাঁ। মা বললে, বাবা, এখন তোমরা নিজেদের সংসার নিজেরাই করো। আমার দীপু এখন বড় হয়েছে, সে আর কেন তোমাদের গলগ্রহ হয়ে থাকবে বলো? এখন ছেলে চাকরি করছে, ছেলের বিয়ে থা দেব আমি, আমারও তো স্বাদ আহ্লাদ হয়। ফোঁটা যেন কি ভাবলে, তারপর চিৎকার করে ডাকলে, ছিটে ছিটে। ছিটেও ঘর থেকে বেরিয়ে এলো চোখ মুছতে মুছতে। ফোঁটা বললে, এই দেখ, দীপুর কাণ্ড দেখ, এখন লায়ক হয়েছে কি না, মাকে নিয়ে কাউকে না বলে কয়ে ভেগে যাচ্ছে, তুই দেখ। ছিটে সব জিনিসটা বুঝে নিয়ে বললে, তার মানে? তার মানেটা কি? মা বললে, তোমরা রাগ করো না বাবা, দীপু তো কোনো মন্দ কাজ করছে না, এখন তো স্বাধীন হয়েছে, এখন তো আমাদের চলে যাওয়াটাই ভালো। আর কার জন্যই বা থাকা? অঘোর দাদুও চলে গেলেন। ছিটে বললে, তা অঘোর ভট্টাচার্য চলে গেল তাতে কি হলো? তার নাতিরা রয়েছে কি করতে? ফোঁটা দীপঙ্করের দিকে এগিয়ে এলো, বললে, কি মতলব তো শুনি, শুনি কি মতলব তোর? দীপঙ্কর হাসতে লাগলো, বললে, আমি একটা বাড়ি ভাড়া করেছি স্টেশন রোডে বালিগঞ্জে, 15 টাকা ভাড়া, 5 টাকা বায়নাও দিয়ে এসেছি। অনেক দিনই তো তোমাদের জ্বালালুম, এবার। ফোঁটা বললে, ভালো চাও তো এখানেই থাকো, নইলে ভালো হবে না তা বলে দিচ্ছি। ছিটি বললে, তা বাড়ি ভাড়া করতে হয়তো এই বাড়িটাই ভাড়া নাও, এই পাশের বাড়িটা তো খালি পড়ে রয়েছে। দীপঙ্কর বললে,
কিন্তু 5 টাকা যে বায়না দিয়ে এসেছি সেইখানে। কুছ পরোয়া নেই, 5 টাকার জন্য ফটিক ভট্টাচার্য গরিব লোক হয়ে যাবে না। আমি 5 টাকা তো দিয়ে দেব, তুই আমাদের বাড়িতেই ভাড়া থাক, কিন্তু চলে যেতে পারবি না। তোমরা ট্যাক্সিওয়ালাকে চলে যেতে বলো। তারপর কি ভেবে নিজেই বাইরে চলে গেল, বোধহয় ট্যাক্সি ফেরত পাঠিয়ে দিতে গেল। দীপঙ্কর মার দিকে চেয়ে রইল, মাও চাইলে ছেলের দিকে। ছিটে বললে, আর কোনো ভাবাভাবি নেই, এখানেই থেকে যাও। মা বললে, কিন্তু বাবা, ওই বিনতির জন্যই আমার ভাবনা। মেয়েটার বিয়ে থা হলে না, তোমরা কেউ ওকে দেখলে না, ও আমাদের কাছে থাকবে। ছিটে বললে, তা থাক, কিন্তু ওর বিয়ে আমরাই দেব, তা বলে রাখছি। আমাদের বোনের বিয়ে আমরা দেব, আর কাউকেই দিতে হবে না। তা শেষ পর্যন্ত তাই হলো। এত আয়োজন, এত কল্পনা, এত প্রচেষ্টা, শেষ পর্যন্ত সব পণ্ডশ্রম। সতী, লক্ষ্মী, কাকাবাবু, কাকিমারা এতদিন যেই বাড়িতে কাটিয়েছে, সেই বাড়িতেই দীপঙ্করেরা থাকবে ঠিক হলো। ভাড়া দেবে মাসে 10 টাকা করে। তা ভালোই হলো। মার মনটাও একটু খুঁতখুত করছিল। গঙ্গা থেকে অনেক দূর, মায়ের মন্দির থেকেও অনেক দূর। তা শেষ পর্যন্ত ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আবার এতদিন পর সেই বাড়িতে ঢুকবে, আবার সতী যেই ঘরে ঘুমোতো থাকতো সেই ঘরেই থাকতে পারবে। তারও একটা আলাদা রোমাঞ্চ আছে বই কি। মা ভাবছিল বিন্তিটারই আনন্দ হবে সবচেয়ে বেশি। সেই কয়দিন ধরে ভালো করে কথা বলছিল না, কেমন যেন গম্ভীর হয়ে গিয়েছিল। সে জানতো ভোরবেলায় দিদি চলে যাবে, সন্ধ্যে থেকেই দিদির কাজ ছাড়া হয়নি। মা বিন্তির ঘরের কাছে যেতেই কেমন অবাক হয়ে গেল। কোথায় বিন্তি? দরজাটা হাট করে খোলা। এমন তো হয় না, নিজের ঘর ছেড়ে সে তো বড় একটা কোথাও যায় না। গেল কোথায়? ওরে ও দীপু, বিন্তি কোথায় গেল? এত সকালে তো ঘুম থেকে ওঠে না, সে গেল কোথায়? দীপঙ্কর বললে, কল ঘরে দেখেছ? হ্যাঁ, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। ছিটে ফোটাও অবাক হয়ে গেল। এমনটা তো হয় না, কোথায় গেল সে? সমস্ত বাড়িটাই তছনছ করে খুঁজে দেখা হলো। চুন্নুনির ঘর, উঠোনের কোণ, হাজি কাশিমের বাগানের পাঁচিলটার ওই পাশ, কোথাও নেই। তা হাঁ গা, মেয়েটাকে কি ভূতে নিয়ে গেল? দীপুর মার মাথায় যেন আকাশের বাজ ভেঙে পড়ল। সে মেয়ে নিশ্চয় কোনো সর্বনাশ ঘটিয়েছে। দাওয়ার ওপরেই দীপুর মা মাথায় হাত দিয়ে বসে পড়ল। দীপঙ্কর বললে, মা তুমি ওঠো, আমি খুঁজছি, দেখছি কোথায় আছে। যাবে আর কোথায়, এ আছে বোধহয় কোথাও ওইখানে। মা চুপ করেই রইল। ছিটেও বললে, তুমি কেন ভাবছো দিদি? যাবে আর কোথায়, আমি দেখছি। সকাল থেকে সেই যে শুরু হলো, সে যেন আর থামতে চায় না। সত্যি সত্যি ছিটেও বেরোলো আশেপাশে খুঁজে দেখতে। ফোটাও একটু ভাবতে লাগলো। এতদিন ধরে এত জিনিস নিয়ে তারা ভেবেছে, এত জিনিস নিয়ে ঝগড়া করেছে, মারামারি করেছে, মুখ খারাপ করেছে, নিজেদের অধিকারবোধ নিয়ে সতর্ক দৃষ্টি রেখেছে চারিদিকে। এতদিন ধরে তারা যা চেয়েছিল তাই পেয়েছে। কিন্তু বোনটার কথা তো তারা ভাবেনি। একটা বোনও যে তাদের আছে সে কথা তো তারা ভুলেই গিয়েছিল। কবে একদিন ঘুট ফুটফুটে একটা মেয়ে তাদের সঙ্গে এই বাড়িতে বড় হয়েছে, মানুষ হয়েছে, কিন্তু তাদের মতন সে ঝগড়া করতে শেখেনি, প্রতিবাদ করতে শেখেনি। সংসারের প্রতিযোগিতার ভিড়ে অস্তিত্ব বজায় রাখবার জন্য এদের মতো ঠেলাঠেলি করে নিজের জায়গাটুকু দখল করবার কায়দাটুকু শিখে নিতে জানেনি। তাই বুঝি সবাই তার কথা ভুলে গিয়েছিল। এখন যেন তার কথা আবার নতুন করে মনে পড়ল সবার। শুধু মাই যেন ভুলতে পারেনি তাকে,
সব সময় তাকে সামলে সামলে চলেছে। এই সংসারে বিন্তিতেই বুঝি একমাত্র অচল মানুষ। সে কিছু কেড়ে নিতে জানে না, শুধু বোবার মতো চুপ করে বড় বড় চোখ তুলে চেয়ে থাকতে জানে আর কাঁদতে জানে। আগের রাত্রে তার কান্নাটাও শুকিয়ে গিয়েছিল বুঝি, যখন বাড়ি বদলাবার কথা আলোচনা করেছিল দীপু আর দীপুর মা। যখন গুছিয়ে গাছিয়ে পরদিন ভোরবেলা চলে যাবার ব্যবস্থা করেছে, তখনও সে বেশি কিছু বলেনি। আগে বলতো। তারপর যত দিন গেছে ততই যেন সে নিজের মনের মধ্যে তলিয়ে গিয়েছে, একেবারে মনের অতলে গিয়ে ডুব দিয়েছে। এক মা ছাড়া আর কেউই যেন তার সন্ধান পায়নি। তাই দীপুর মাই মাথায় হাত দিয়ে বসে পড়ল দাওয়ার উপর। মার অনেকদিন থেকেই যন্ত্রণার চাপ চলছে, একটার পর একটা যেন লেগেই আছে। একমাত্র ভরসা ছিল অঘোর দাদু, আর সেই অঘোর দাদু যেতে না যেতে আবার এই। ওই বাড়ি মানে পাশের বাড়ি। একদিন ওই বাড়িতেই কত সন্তর্পণে ঢুকেছে দীপঙ্কর, কত বিগত স্মৃতির বেদনায় জড়ানো ওই বাড়ির প্রত্যেকটা ইঁট। সেই বাড়িতেই এবার থেকে থাকবে দীপঙ্কর। ভালোই হলো। এই বাড়ির এই ঈশ্বর গাঙ্গুলির লেনের সঙ্গে দীপঙ্করের জীবনটা জড়িয়ে গেছে। এটা ছেড়ে চলে না যাওয়াই ভালো। এটা ছাড়তেও হয়তো পারা যাবে না আর। জীবনের সঙ্গে যা জড়িয়ে যায় তাকে ছাড়তে পারা কি আর অত সহজ? এই বাড়িতেই একদিন লক্ষ্মীদি তাকে প্রাণপণে মেরেছিল, আবার এই বাড়িতেই লক্ষ্মীদি তাকে ভালোবেসেছিল, চকলেটও দিয়েছিল। এ বাড়ি থেকেই কতদিন ভোরবেলা লক্ষ্মীদি চিঠি নিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে দাতার বাবুকে দিয়ে এসেছে। আবার এই বাড়িতেই সতী তাকে তাচ্ছিল্য দিয়েছে, অবজ্ঞা দিয়েছে, হয়তোবা একটু কৃপাকণাও দিয়েছে। আর এই পাড়ার এই বাড়ির সঙ্গে যেন তার সারা জীবনের যোগাযোগ। এইখানেই কিরণের সঙ্গে চাঁদা তুলে দীপঙ্কর লাইব্রেরি করেছে। এইখানকার স্কুলেই প্রাণমথবাবু তাদের হাতে করে গড়ে মানুষ করেছেন। এই কালীঘাটের মাটিতেই বলতে গেলে গজিয়ে উঠেছে সে। এখানকে কি অত সহজে ছাড়া যায়? ছিটেও ফিরে এলে ওইদিক ঘুরে বললে, না, বিন্দিটা নিশ্চয় পালিয়ে গেছে। দীপঙ্কর বললে, পালিয়েছে? পালাতে যাবে কেন? ছিটে বললে, তা না পালালে যাবে কোথায়? কোনো জায়গা তো আর খুঁজতে বাকি রাখিনি। পাথরপট্টি, হালদারপাড়া, পান্ডাবাড়ি, ধর্মশালা সব চষে এলাম, কোথাও নেই। কালীঘাটে থাকলে আমার চোখে ধুলো দিয়ে কোনো শালা লুকিয়ে থাকতে পারবে না। সে নেই, হাওয়া হয়েছে। ফোটাও ফিরে এলো, বললে, দিদি, পাওয়া গেল না, সে নিঘাত ভেগেছে। দীপঙ্কর বললে, পুলিশে খবর দিয়েছ? থানায় খবর দিলে না কেন? ফোটা বললে, ও থানার কথা ফটিক ভট্টাচার্যকে বলতে হবে না। থানা পুলিশ এই শর্মাদের ঘর বাড়ি। সত্যি শেষ পর্যন্ত কোথাও পাওয়া গেল না বিন্তিদিকে। সকাল 7টা, 8টা, 9টা বাজল। তখন আর দেরি করা যায় না, আপিস আছে। মা বললে, জানিস দীপু, সেই জন্যই মেয়েটা কাল অন্য দিনের মতো মোটেই কান্নাকাটি করলে না। দীপঙ্কর বললে, তুমি অত কেন ভাবছো মা? পুলিশে তো খবর দেওয়া হয়েছে, তারা নিশ্চয়ই খুঁজে বার করবে। মা বললে, এতদিন বুকে কাছে রেখে সে আমার পেটের মেয়ের মতো হয়ে গিয়েছিল। আমি না ভাবলে কে আর ভাববে বল? তার আর কে আছে? সত্যি তো, কে আছে তার? কার জন্য সে এই বাড়িতে থাকবে? অঘোর দাদুর মৃত্যুর পর থেকেই মা কেমন হয়ে গিয়েছিল, আর তারপর বিন্তিদির ব্যাপারে যেন আরও ঠিক থাকতে পারলেন না। কোথাকার কাদের মেয়ে, খুঁজলে তার সঙ্গে সম্পর্ক বার করা যাবে না। তবুও কেন যে তার জন্য দীপঙ্করের মনটাও কেমন করতে লাগলো কে জানে। মনে হলো, এ কি হলো তার? পৃথিবীতে এত জিনিস আছে ভাববার, এত সমস্যা,
বিরাট পৃথিবীর কত অসংখ্য মানুষ, কত অসংখ্য সমস্যার ভারে একেবারে জর্জরিত হয়ে রয়েছে। দীপঙ্কর একলা ভেবে তার কতটুকু প্রতিকার করতে পারবে? আপিসে বেরোবার সময় দীপঙ্কর ফোঁটাকে দেখতে পেয়ে বলেছিল, আমি আপিসে চললুম, তোমরা একটু খোঁজ নিও, জানো। ফোঁটা বললে, তোর কিছু ভাববার দরকার নেই দীপু, আমরা দুই ভাই খুঁজে বার করবই, তুই নিশ্চিন্তে আপিসে যা। দীপঙ্কর বললে, মাকে তো বলে বলেও মুখে একটুও জল দেয়াতে পারলুম না। মা সকাল থেকে কিছুই খেলে না পর্যন্ত। এখন বিন্তিদিকে যদি না পাওয়া যায় কি যে হবে বুঝতে পারছি না। ফোঁটা বললে, সে কি, দিদি কিছু খায়নি? কেন? না খেলে কি আর সে ফিরবে? তা তুই কিছু ভাবিস নে, তুই আপিসে যা, আমি দিদিকে গিয়ে সব বুঝিয়ে বলছি। দীপঙ্কর তারপর আপিসে চলে এসেছিল। আপিসেও অনেক দায়িত্ব বেড়ে গিয়েছিল। প্রমোশন হলেই তো আর হয় না, হাতে কলমে কাজ করতে হোক আর না হোক, দায়িত্বটা বেড়েই যায়। যারা একদিন দীপঙ্করের সঙ্গে পাশাপাশি বসে কাজ করেছে তারাও আজ সসম্ভ্রমে সমীহ করে কথা বলে। যে জাপান ট্রাফিক এতদিন এত জরুরি ব্যাপার ছিল তা নিয়ে আর কেউ মাথা ঘামায় না। রবিনসন সাহেব এখন অন্য জিনিস নিয়ে মাথা ঘামাচ্ছে। কখনো খেয়াল হলো তো একবার ফাইলটা এনে দেখে। দিল্লি থেকে জরুরি চিঠি না এলে তা নিয়ে কেউই আর উচ্চবাচ্য করে না। দীপঙ্করের নতুন চাপরাশি লোকটা খুব ভালো। দীপঙ্কর আপিসে যাবার আগে ঘরের চেয়ার টেবিল পরিষ্কার করে রাখে। মেদিনীপুর দেশ, মধু। দীপঙ্কর ডাকে, মধু। মধু তড়াক করে ভেতরে ঢুকে বলে, আমাকে ডাকছিলেন হুজুর? রবিনসন সাহেব আমাকে ডাকেনি? না হুজুর। সবেধন ওই এক কর্তা, কবে যে কখন এসে পড়ে সাহেব তার বাধা ধরা কোনো নিয়ম কানুন নেই। খেয়াল হলো তো ভোরবেলাতেই কুকুর নিয়ে এসে হাজির, আবার এক একদিন 10টা বেজে গেলেও সাহেবের কোনো দেখা নেই। দোতলা থেকে এজেন্টের খাস চাপরাশি বারবার এসে রবিনসন সাহেবের খোঁজ করে গেছে। দ্বিজপদ সকাল থেকেই দরজা আগলে বসে আছে, কিন্তু সাহেবের দেখা নেই। তার দ্বিজপদ সবই জানে কেন সাহেবের দেরি হচ্ছে। কুকুরের অসুখ। কুকুরের একটা কিছু অসুখ হলে সাহেবের সব কিছু গোলমাল হয়ে যায়। ডাক্তারের কাছে ফোন করে। মাঝে মাঝে বাজারে বিস্কিট না পেলে সাহেব ক্ষেপে যায়, বলে, ডু ইউ নো সেন, বাজারে বিস্কিট পাওয়া যাচ্ছে না। দীপঙ্কর তো অবাক হয়ে যায়, বলে, পাওয়া যাচ্ছে স্যার, প্লেনটি পাওয়া যাচ্ছে। সাহেব বলে, অল রাইট, তুমি এক্ষুনি বলো কোন দোকানে পাওয়া যাচ্ছে, আমি চাপরাশি পাঠাচ্ছি। শেষকালে দ্বিজপদ বলে, না হুজুর, আমি 4 দিন ধরে কলকাতার সব দোকানেই খুঁজেছি, সে বিস্কুট নয়, কুকুরের খাওয়ার বিস্কুট। তা শেষে যখন কোথাও পাওয়া যায় না তখন ডাক পড়ে মিস মাইকেলের। শর্ট হ্যান্ড নোট লিখতে হবে। লেখো চিঠি লন্ডনে। বিস্কিট ম্যানুফ্যাকচারার্স লন্ডন, ফেমাস কোম্পানি সমস্ত। সেইখানেই চিঠি লিখতে হয় রেলওয়ের কাগজে, রেলওয়ের কালিতে আর রেলওয়ের খরচে। 7 দিন ধরে সারা পৃথিবীর বিস্কুট কোম্পানিতে চিঠি লিখতে লিখতে মিস মাইকেলের হাত ব্যথা হয়ে যায়, হাত টন টন করে। তখন রেলওয়ের কাজের কথা আর মাথায় ঢোকেন না সাহেবের। কেউ মোটা ফাইল নিয়ে ঘরে ঢুকলেই সাহেব বিরক্ত হয়ে যায়, বলে, নো নো, নট টুডে, মাই ডগ ইজ সি নাও। তা সেই হলে কি করে হবে? সেই কুকুরই আবার আপিসে আসে, এসে টেবিলের ওপর উঠে বসে থাকে, আর সাহেব তার সঙ্গে কানে কানে কী সব বিড়বিড় করে কথা বলে। সে কথা আর কেউই বুঝতে পারে না। দ্বিজপদ দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে আর অবাক হয়ে যায়, হেসে ফেলে। জার্নাল সেকশনের কেজি দাসবাবু দেখা হলে ঘাড় নিচু করে সসম্ভ্রমে হাত তুলে নমস্কার করে, কিন্তু সেকশনে গিয়ে বলে, কাজ কি করব গাঙ্গুলিবাবু, কাজ করতে আর মন চায় না। গাঙ্গুলিবাবু বলে, কেন বড়বাবু? কেজি দাসবাবু বলে, আরে সেদিনের ছোকরা,
যাকে হাতে ধরে কাজ শেখালুম তাকেই আবার গুড মর্নিং করতে হয়। মান অপমান বলে আর কিছুই রইল না। কথাটা গাঙ্গুলিবাবুই আবার দীপঙ্করের কানে তোলে, বলে, দেখুন সেনবাবু, আপনার প্রমোশন হয়েছে বলে বড়বাবুর হিংসেটা একবার দেখুন। দীপঙ্কর বলে, তা হোক গাঙ্গুলিবাবু, ওটা আমি হলে আমারও হতো, আমারও হিংসে হতো। তারপর একটু থেমে দীপঙ্কর বলে, আমি জানি কে কি বলে আমার সম্বন্ধে। গাঙ্গুলিবাবু বলে, সব কি আর আপনার কানে যায় সেনবাবু? সব কানে যায় না। আপনি যেই সাদাসিধে কোট প্যান্ট পরে আসেন তাতেও আপনার নিন্দে হয়। কেন নিন্দে হয় কেন? গাঙ্গুলিবাবু বলে, আরে ও তো আপনার একটা চাল, অহংকার ঢাকবার ওটা একটা ছল আর কি। লোকে বলে আপনি রবিনসন সাহেবের কুকুরের বিস্কুট কিনে দেন টিন টিন, তাতেই আপনার প্রমোশন হয়েছে। দীপঙ্কর বললে, কিন্তু আপনি তো জানেন গাঙ্গুলিবাবু আমি কত গরিব। আপনাকে তো আমি সব বলেছি। আমার মা পরের বাড়িতে রান্না করে আমাকে মানুষ করেছে। আমার অজান্তে আমার মা নিপেনবাবুকে ৩৩ টাকা ঘুষ দিয়ে আমার চাকরি করিয়ে দিয়েছিল, তাও তো আপনাকে বলেছি। তা আমি কিসের অহংকার করতে যাব বলুন? আর অভাবের কথাই যদি বলেন, অভাব আমি যা দেখেছি তা আপনারাও দেখেননি। আমি কিনতে যাব সাহেবের বিস্কুট, আর রবিনসন সাহেব তাই নেবে? সত্যি দীপঙ্করের মনে হতো এই চাকরি, এই প্রমোশন, এই ফর্সা জামা কাপড়ও যেন তাকে আজ লজ্জা দেয়। এই চাপরাশি সেলামও যেন তার পাওনার অতিরিক্ত। গেটে ঢোকবার মুখে দারোয়ান আজকাল তাকে সেলাম করে। কেজি দাসবাবু, রামলিঙ্গমবাবু সবাই যেন কেমন অন্যরকম চোখে দেখে। কোথায় যেন একটা সম্পর্কের বাধা নিষেধ এসে দীপঙ্করকে সকলের থেকে আলাদা করে দিয়েছে। মাইনে বেড়েছে তার নিঃসন্দেহে। এখন আর মাইনে নেবার জন্য পে ক্লার্কের সামনে গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়াতে হয় না। এখন পে ক্লার্ক নিজেই এসে তার হাতে মাইনে দিয়ে সই করিয়ে নিয়ে যায়। এও যেন ভালো লাগে না। পদমর্যাদা হয়েছে বলে কি সে দূর হয়ে যাবে? সে কি পর হয়ে যাবে? একদিন নিজেই সেকশনে যায়। যেতেই সবাই যেন চকিত হয়ে ওঠে। কেউ কেউ মুড়ি খেতে খেতে মুড়ির ঠোঙাটা লুকিয়ে ফেলে। যারা আপিসের মধ্যে খবরের কাগজ পড়ে তারা হঠাৎ ধরা পড়ে গিয়ে কাগজটা লুকিয়ে মুখটা নিচু করে বসে থাকে। তবুও কিছু বলে না দীপঙ্কর। কেন বলবে? মানুষ তো আর মেশিন নয়। সকাল 10টা থেকে মুখ বুজে কাজ করলেই কি ভালো কাজ হয়? কাজের ফাঁকে ফাঁকে একটু গল্প করা ভালো বই কি। একদিন দীপঙ্কর এদের মধ্যে এখানে বসে কাজ করেছে, সুতরাং সেকশনে কাজ হয় কি না হয় কিছুই জানতে বাকি নেই তার। তবুও দীপঙ্করের বলতে যেন কেমন বাধে। কেজি দাসবাবু এসে কমপ্লেন করেন, বলেন, কেউই কাজ করে না সেকশনে। এইরকম করলে আমি কি করে কাজ চালাবো বলুন? আপনি ওদের কিছু বলেন না, তাই ওরা সাহস পেয়ে গেছে। দীপঙ্কর বলে, ওদের নিয়েই তো কাজ করতে হবে কেজি দাসবাবু। গল্প করার মধ্যেই কাজ তুলে নিতে হবে। কেজি দাসবাবুর সঙ্গে এইসব কথা নিয়ে আলোচনা করতেও যেন দীপঙ্করের কেমন লজ্জা হয়। এই চেয়ার, এই চেয়ারটারই এত মূল্য। এই চেয়ারটাকেই তো সম্মান দেয় তারা। তারপর আপিস থেকে বেরোলে অগণিত মানুষের ভিড়ের মধ্যে দীপঙ্কর আবার তখন নিজেকে খুঁজে পায়। আবার যেন বেঁচে ওঠে সে, আবার যেন অস্বস্তি কেটে যায়। কিন্তু এমন একদিন তো আসবে যখন এই চেয়ার থেকে তাকে সরে যেতে হবে। একদিন বাইরের পৃথিবীর মানুষের সঙ্গে এক সারিতে গিয়ে দাঁড়াতে হবে। তখন কোথায় থাকবে এই ভয়, এই মর্যাদা, এই সেলাম আর এই চেয়ার? আপিসে ঢোকবার পর মুহূর্ত থেকেই যেন সারাক্ষণ তাই আড়ষ্ট হয়েই কাটে। যেন সহজ স্বাভাবিক হওয়া যায় না। যেন এখানে সে দীপু নয়, এখানে সে ঈশ্বর গাঙ্গুলি লেনের বিধবা মায়ের একমাত্র ছেলে নয়। এখানে যেন সে রাজা, নকল রাজা।
যাত্রা থিয়েটারের মতো জরি আর ভেলভেটের জামা পরা নকল রাজা। এই নকল সাজ ছেড়ে সকালবেলায় আবার তাকে ছেঁড়া ষাঁড় ময়লা ধুতি পরে আত্মপ্রকাশের বাস্তব ভূমিকা গ্রহণ করতে হবে। যখন দিল্লির বোর্ড থেকে চিঠি আসবে, যখন সেকশনের বড়বাবুরা সেন সাহেবের মতামতের জন্য উদ্গ্রীব প্রতীক্ষা করে থাকে, তখন হাসি পায় দীপঙ্করের। মনে হয় এত সহজেই এরা এত গুরুত্ব দেয় একে। এদের কাছে ধর্ম গেলেও যেন কোনো ক্ষতি নেই, মনুষ্যত্ব গেলেও যেন কোনো লোকসান নেই। চাকরিটা যেন বাঁচে, সেলাম যেন বাঁচে, চেয়ারটা যেন টিকে থাকে। মিস মাইকেল একদিন ঢুকে পড়ে। ঢুকেই দীপঙ্করকে দেখে অবাক হয়ে যায়। বলে, এ কি সেন, কি ভাবছ? বাড়ি যাবে না? মিস মাইকেলের সেই একই রকম চেহারা, সেই কান কাটা গাউন, সেই বব করা চুল, সেই রং মাখা ঠোঁট। এক দিন এক রকম ভ্যানিটি ব্যাগ। আজকাল আর বেশি দেখা হয় না আগের মতো। যেদিন প্রথম ঘরটা ছেড়ে চলে এসেছিল দীপঙ্কর, সেই দিন ভারী দুঃখ করেছিল মেম সাহেব, কিন্তু হাসি মুখে বলেছিল, আই এম রিয়েলি গ্ল্যাড সেন, আই উইশ ইউ মোর সাকসেস। আর তারপর বলেছিল, আর তুমি দেখে নিও সেন, আমিও আর বেশি দিন ইন্ডিয়ায় থাকবো না। কেন, কোথায় যাবে? মিস মাইকেল বলেছিল, আমি ভিভিয়ানকে চিঠি লিখেছি। ভিভিয়ানকে? কেন? আমি আমেরিকায় চলে যাব। আই শ্যাল টেক এ চান্স। মিস মাইকেলের ধারণা, যত কষ্ট বুঝি শুধু তারই কপালে। মিস মাইকেল ছাড়া আর সবাই যেন সুখী আছে। বলে, কি আছে আমার জীবনে? প্রত্যেক মাসেই আমাকে লোন করতে হয়। এভাবে আর কতদিন চলবো বলো? কিন্তু আমি এত কম টাকায় কি করে চালাচ্ছি? মিস মাইকেল বলে, তুমি যে ড্রিঙ্ক করো না, ড্রিঙ্ক না করলে বেঁচে থেকে লাভ কি? তুমি সিগারেট খাও না, ড্রিঙ্ক করো না, তোমার আর ভাবনা কি? কিন্তু তুমিও তো না করে থাকতে পারো, তাতে অনেক পয়সা বাঁচে, লোন করতে হয় না, হেলথ ভালো থাকে, কত সুবিধে। মিস মাইকেল হাসে, বলে, লাইফের আর কতটুকু জানো সেন তুমি? লাইফে তো তুমি কিছুই দেখলে না। মানি ইজ এভরিথিং। টাকাই জীবনে সব। যদি আমার ভিভিয়ানের মতো টাকা থাকতো। আশ্চর্য, অঘোর দাদুও ঠিক এই কথাই বলতো। টাকা দিয়ে সব কেনা যায়, সব কেনা যায় টাকা দিয়ে। কিন্তু সবই যদি টাকা দিয়ে কেনা সম্ভব, তাহলে লক্ষ্মীদি কেন দাতার বাবুর মতো লোককে গরিব জেনেও বিয়ে করলে? আর টাকাই যদি সব, তবে সত্যিই বা অত ঐশ্বর্যের মধ্যে কেন বিষের মতো নীল হয়ে শুকিয়ে যায়? একদিন দীপঙ্কর চাকরির জন্য কত ঘোরাঘুরি করেছে। সেদিন ৩৩ টাকার চাকরিটা পেয়ে মনে হয়েছিল হাতে বুঝি স্বর্গ পেলে সে। কিন্তু সেই ৩৩ টাকায় ধাপে ধাপে বেড়ে আজ এত উঁচুতে উঠেছে। কিন্তু সেই দিনকার চেয়ে সুখ কি বেশি বেড়েছে তার? শান্তি কি বেশি পেয়েছে সে? বিচার করলে বোধহয় প্রমাণ হয়ে যাবে সেদিনই দীপঙ্কর বেশি সুখী ছিল। সেই ১ পয়সার তেলে ভাজা খেতে খেতে কিরণের সঙ্গে কাটানো দিনগুলোই যেন বেশি আনন্দে কেটেছে তার। সেই ঈশ্বর গাঙ্গুলি লেন দিয়েই দীপঙ্কর এখন ফর্সা ধপ দুরস্ত কাপড় জামা পরে আপিসে আসে। 10 জনের সসম্ভ্রমে তাকিয়ে থাকে তার দিকে। হয়তো সমীহ করে, হয়তো শ্রদ্ধা করে, হয়তো বা ভয়ও করে। তার কাছ থেকে কৃপা পাওয়ার জন্য হয়তো উন্মুখ হয়ে থাকে, তবুও ভয়ে সসম্ভ্রমে হয়তো কাছে আসতে পারে না। ছোট ছোট ছেলেরা সেই আগেকার মতো চাঁদা তুলতে আসে। সরস্বতী পুজোর চাঁদা, দুর্গা পুজোর চাঁদা। দীপঙ্করের সামনে এসে ভয়ে ভয়ে চাঁদার খাতাটা এগিয়ে দেয়, ঠিক যেমন দীপঙ্কর একদিন করত। তাদের দিকে চেয়ে দীপঙ্কর কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। তারও মনে পড়ে যায় নিজের ছেলেবেলাকার কথাগুলো। কিন্তু ওরা তো জানে না,
বাইরেই শুধু বয়সটা বেড়েছে দীপঙ্করের, কিন্তু মনে মনে সেই ছোটটিই আছে সে। এখনো কিরণের সঙ্গে দেখা হলে যেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তেলে ভাজা কিনে খেতে পারে। দীপঙ্কর হঠাৎ জিজ্ঞেস করে, তোমরা সব কোন পাড়ায় থাকো খোকা? তারা বলে, হালদার পাড়ায়। তা এত দূর ঈশ্বর গাঙ্গুলির লেনে চাঁদা চাইতে এসেছো? তারা বলে, আপনার নাম শুনে এসেছি। আমার নাম শুনে? দীপঙ্কর অবাক হয়ে যায়। দীপঙ্কর কি এই পাড়ার নামজাদা লোক হয়ে গেছে নাকি? তারা বলে, হ্যাঁ, আপনি যে রেলের মস্ত বড় অফিসার, আমরা জানি যে আপনি অনেক টাকা মাইনে পান। হয়তো তারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথাটা বলেনি, হয়তো দীপঙ্করকে তারা সম্মান দিতে চেয়েছিল বলেই কথাটা বলেছিল। কিন্তু দীপঙ্করের মনে হলো তাকে যেন ছেলেরা চড় মারলে। দীপঙ্কর বেশি মাইনে পায় এটাই যেন তার পরিচয়, আর কিছুই নয়। আর কিছুই পরিচয় নেই তার, আর কোনো গুণ নেই। তাড়াতাড়ি টাকাটা দিয়ে দীপঙ্কর সোজা অফিসে চলে গেল। হঠাৎ যেন সমস্ত পৃথিবী থেকে আত্মগোপন করতে ইচ্ছে হলো তার। কিন্তু কোথায় যাবে? কোথায় গিয়ে বাঁচবে সে? কোথায় গিয়ে আত্মবিলোপ করবে? অফিসে যাবার আগেই, বাড়ি থেকে বেরোবার সময় মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে যায় রোজ। আবার সেই ঘরটাতে গিয়ে দরজা বন্ধ করে বসতে হবে। সেই ফাইল, সেই মধু দরজাটা খুলে দিয়ে সবিনয়ে সেলাম করবে। আবার সেই দিল্লির বোর্ডের চিঠি, সেই রবিনসন সাহেবের কুকুরের প্রসঙ্গ, সেই মিস্টার ঘোষাল। সমস্ত দিনটাই পুরনো ফাইলে চিঠির তলায় তলিয়ে যেতে হবে। আর তারপর যখন মুখ তুলে চাইবে, যখন জ্ঞান ফিরবে, তখন সন্ধে হয়ে গেছে। একই ঘটনার পুনরাবৃত্তি দিনের পর দিন। সম্মান যেন মাইনে দিয়ে বিচার হবে সেইখানে। মানুষের মূল্য যাচাই হবে টাকা আনা পাই দিয়ে। তবুও কাজ করতে হয়, যেতেও হয় রোজ। একদিন রবিনসন সাহেবও ডেকে পাঠায়। দ্বিজপদ এসে ডেকে নিয়ে যায়। ঘরে গিয়ে দেখে সাহেবের ঘরে হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। মিস্টার ঘোষালও আছে, আরও কত লোক দাঁড়িয়ে আছে তার কোনো ঠিক নেই। সাহেবের কুকুর জিমিও আছে। লুক হিয়ার সেন। দীপঙ্কর ঘরে ঢুকতেই রবিনসন সাহেব বললে, লুক হিয়ার, এই দেখো, এই চিঠিখানা বোর্ড থেকে এসেছে 7 তারিখে, অন 7th of the month। রেকর্ড সেকশনে এসে 3 দিন পড়েছিল সে। দীপঙ্কর দেখলে, সত্যি তারিখ স্ট্যাম্প সব লাগানো হয়েছে 3 দিন পর। সেখান থেকে ট্রানজিট সেকশনে এসেছে 15 দিন পর। সেখানে 2 দিন আটকে ছিল। আর সেখান থেকে রবিনসন সাহেবের কাছে আসতে লেগেছে আরও 3 দিন। রবিনসন সাহেব বললে, কিভাবে তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন চলছে দেখো, দেখবার জন্যই তোমাদের ডেকেছি। ঘোষাল, হ্যাভ ইউ সিন? তুমি দেখেছ? মিস্টার ঘোষাল বললে, দেখেছি স্যার। তারপর দীপঙ্করের দিকে চেয়ে সাহেব বললে, তুমি দেখেছ সেন? দীপঙ্কর মাথা নাড়লে। রবিনসন সাহেব বললে, এখন বলো, হোয়াট টু ডু? কী করবো আমি? মিস্টার ঘোষাল বললে, স্যার, আপনি আমার হাতে ছেড়ে দিন কেসটা, আমি ডিল করে নেব। কি করে? মিস্টার ঘোষাল বললে, আই শ্যাল পানিশ দ্য কালপ্রিট। নো। রবিনসন সাহেব বললে, তুমি সাউথ ইন্ডিয়ান, তুমি গুড নেচারের লোক, তোমার দ্বারা হবে না। আমি সকলকে শাস্তি দিতে চাই, এমন শাস্তি দিতে চাই যাতে কেউ ভুলে যায় না লাইফে। সকলের সামনে ঘোষালকে সাউথ ইন্ডিয়ান বলতেই সকলে অবাক হয়ে ওর মুখের দিকে চাইলে, কিন্তু মিস্টার ঘোষাল গম্ভীর হয়ে রইল। রবিনসন সাহেব বললে, সেন, আমি তোমাকে দিচ্ছি, ইউ মাস্ট পানিশ দেম, আই লিভ ইট টু ইউ।
এমনি করেই অফিসের কাজ চলে। একটা চিঠি এই ঘর থেকে ওই ঘরে যেতে 14 দিন লাগে। একটা সামান্য ব্যাপার নিয়ে সারা অফিসে হইচই পড়ে যায়। কে দোষী কে গিল্টি তাই খুঁজতেই সব কাজ ফেলে রাখতে হয়। আসল কাজের কাজ কিছুই হয় না। বোর্ড থেকে একটা চিঠি এলে তাই নিয়ে সবাই হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়, কিন্তু সমাধান কেউ করে না। এমনি করেই চিরদিন অফিসের কাজ চলে আসছে, এমনি করেই হয়তো চিরদিন চলবে। দীপঙ্কর অনেক চেষ্টা করেও কোনো কাজের উন্নতি করতে পারেনি। দীপঙ্কর বুঝেছিল দোষটা আসলে ক্লার্কদের নয়, দোষটা যদি কোথাও থাকে তা ওপরতলায়। ওপরতলার কর্তাদের 7 খুন মাপ। ওপরতলায় কর্তাদের জবাবদিহি করতে হয় না। তারা দরকার হলে ময়দানে খেলা দেখতে যায়, অফিসে চাপরাশি নিয়ে বাড়িতে বাটনা বাটায়, রান্না করায়। সেখানে কারোর কিছু বলার এখতিয়ার নেই। বাড়িতে সবাই জানে, সবাই দেখেও, দেখে জেনেও কিছুই বলবার উপায় নেই, বলবার অধিকারও নেই। ওরা যে পুওর ক্লার্ক। সবাইকে নিজের ঘরে ডেকে নিয়ে এলো দীপঙ্কর। রেকর্ড সেকশন, ডিসপাচ সেকশন, ট্রাফিক অফিসের সবাইকে ডেকে নিজের ঘরে আনলে দীপঙ্কর। সবাই দাঁড়িয়ে রইল চুপ করে, আসামির মতো তার দিকে মুখ করে। দীপঙ্কর বলতে লাগলো, এমন কাজ কেন করেন আপনারা যাতে অন্য লোকের কাজে জবাবদিহি করতে হয়? নিজের কাজটুকুর মধ্যে কেন ফাঁকি দেন আপনারা? কেন ধরা পড়বেন? ভুল সকলেরই হয়, ভুল করাটাই মানুষের নিয়ম, কিন্তু ফাঁকি কেন দেবেন সেটা তো আমি বুঝতে পারি না। কথাগুলো বলেই দীপঙ্কর সকলের মুখের ওপর চোখ বুলিয়ে নিলে। তারপর আবার বলতে লাগলো, আপনারা সরকারি অফিসে কাজ করছেন, তাই চাকরির মূল্যটুকু বুঝতে পারছেন না। আজ মার্চেন্ট অফিসের ভেতরে গিয়ে দেখে আসুন তো, দেখবেন সেখানে নিখুঁতভাবে কাজ হয়ে চলছে। ভুল সব জায়গাতেই আছে, সেখানেও আছে, কিন্তু সেখানেও মানুষ কাজ করে, মেশিন নয়। তবে এখানকার মতো এত ফাঁকি সেখানে চলে না, কারণ সেখানে শাস্তির ভয় আছে, সেখানে ফাইন হয়। কথাগুলো বলতে বলতে দীপঙ্করের যেন কেমন অকারণ ভয় হতে লাগলো। হয়তো এক্ষুনি প্রতিবাদ করবে, হয়তো প্রতিবাদে কেউ বলবে, ফাঁকি শুধু আমরাই দিই না স্যার, ফাঁকি অফিসাররাও দেন। কই, তাদের তো এমন করে জবাবদিহি করতে হয় না। হয়তো বা কেউ বলবে, স্যার আমরা 5 মিনিট দেরি করে এলে আমাদের নামে ক্রস পড়ে যায়, আর সেই দিন যে ক্রফোর্ড সাহেব দেরি করে অফিসে এলেন তার বেলায় অফিসাররাও তো দেরি করে আসেন, তাদের নিজেদের গাড়ি থাকতেও কেন দেরি হয় তাদের? তারা যে খেলার মাঠে গিয়ে ক্রিকেট খেলা দেখেন নিশ্চিন্তে, আর এসে বলেন গার্ডেন রিচে ডিসকাশন করতে গিয়েছিলেন ফাইল নিয়ে, তার বেলায়? তারা যে স্টেশন ওয়াগনে করে ডিউটির নাম করে চৌরঙ্গিতে গিয়ে চুলে হেঁটে আসেন, তার বেলায়? আর ড্রাইভার যখন জিজ্ঞেস করে বুকে কি লিখব, তখন যে তারা লিখিয়ে দেন অন টেস্ট, তার বেলায়? সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। দীপঙ্কর তবুও কথাগুলো বলতে বলতেই নিজের মধ্যে যেন ভয় সেঁটিয়ে উঠল। কেন এত নিরীহ এরা? কেন এরা এত সহ্য করে? কেন এত বোবা এরা? দীপঙ্কর প্রত্যেকের মুখের দিকে চেয়ে দেখতে লাগলো। এখনই যদি কেউ সাহস করে বলে দেয়, স্যার আপনি নিপেনবাবুকে 33 টাকা ঘুষ দিয়ে রেলে ঢোকেননি, রবিনসন সাহেবের কুকুরের যখন কোথাও বিস্কুট পাওয়া যাচ্ছিল না তখন আপনি খুঁজে খুঁজে নিজের পয়সায় বিস্কুট এনে দেননি, আপনি কি আমাদের চেয়ে বেশি অনেস্ট স্যার? হঠাৎ ভয়ে একটা আর্তনাদ করে উঠতে গিয়ে দীপঙ্কর নিজের মধ্যেই নিজেকে সামলে নিলে। কেউ জানতে পারলে না দীপঙ্করের মনের ভেতরকার কথাগুলো। কেমন নিরীহ অপরাধীর মতো সবাই দাঁড়িয়ে আছে তার মুখের দিকে চেয়ে। এদের প্রত্যেকের সংসারেই অভাব আছে, দুঃখ আছে। এদের বোনের বিয়ের পাত্র খুঁজতে খুঁজতে এরা হয়রান হয়ে যায়। এরা বউয়ের অসুখের সময় পাড়ায় শেতলা তলা চরণামৃত খাইয়ে ডাক্তারের ওষুধের খরচ বাঁচায়।
একটা কাপড় আর একটা শার্ট পরে সপ্তাহ চালিয়ে এরা সমাজের ভদ্রতা বজায় রাখবার চেষ্টা করে। দীপঙ্কর সেন তো এদেরই সমগোত্রীয়, এদেরই তো দলে দীপঙ্কর। আজ এরা আসামি আর দীপঙ্কর এদেরই বিচারক হয়ে গদিয়াটা চেয়ারে হেলান দিয়ে বসে বসে মাতব্বরি করছে। আজ ঘটনাচক্রে এদের বিচারের ভার তো দীপঙ্করেরই হাতে পড়েছে। কিন্তু দীপঙ্করের বিচার কে করবে, কবে করবে? আপনারা আপিসে এসে কতক্ষণ খবরের কাগজ পড়েন আর কতক্ষণ আপিসের কাজ করেন তা আমি সব জানি, আর তারপর কতক্ষণ টিফিন রুমে গিয়ে কাটান তাও জানি। অথচ 5টা বাজবার সঙ্গে সঙ্গেই বাড়ি যাবার বেলায় আপনারা 1 সেকেন্ডও দেরি করেন না। কিন্তু এই ফাঁকি আপনারা কাকে দিচ্ছেন ভেবে দেখেছেন কি? এখন যদি প্রত্যেককে আমি 5 টাকা করে ফাইন করি? দীপঙ্করের মনে হলো তার নিজের পিঠে যেন সপাং করে কেউ চাবুক মারল। এ কি বলছে সে? কাকে বলছে সমস্ত কথা? দীপঙ্কর কি নিজেকেও ভুলে গেছে এই গদিয়াটা চেয়ারটাতে বসে? দীপঙ্করে তো ওদেরই মতন একজন রাস্তার লোক, ফর্সা জামা কাপড় পরে এই চেয়ারে বসেছে বলেই কি তার 7 খুন মাফ হয়ে গেছে? কিন্তু আশ্চর্য হয়ে গেল দীপঙ্কর লোকগুলোর মুখের দিকে চেয়ে। কারোর 2 দিন দাড়ি কামানো হয়নি, কারোর চশমার একটা ডান্ডি ভাঙা, কারোর জামার নিচে ছেঁড়া গেঞ্জি দেখা যাচ্ছে। এদের কাছে চাকরি যে তাগা তাবিজ, চাকরি যে এদের স্লেভ বানিয়ে ছেড়েছে। এরা কি স্পষ্ট কথা বলতে পারে? এরা কি সত্য কথা বলতে পারে? এরা কি আর মানুষ আছে? এরা যে ক্লার্ক। দীপঙ্করের একটু সাহস হলো তখন। এরা জানেও না যে এরা ইচ্ছে করলেই দীপঙ্করকে এখান থেকে 1 নিমিষে সরিয়ে দিতে পারে। শুধু দীপঙ্করকেই নয়, এই রবিনসন সাহেব, এই এজেন্ট, এই দিল্লির রেলওয়ে বোর্ডকেও এরা উৎখাত করতে পারে। অথচ এরা খবর রাখে না, খবর রাখবার সময়ই পায় না। সকাল থেকেই এরা বাজার, হাট, সংসার, সন্তান, চাকরি, স্বাস্থ্য, উকিল, ডাক্তার এসব নিয়েই ব্যস্ত। কখন রাখবে খবর? জানেই না যে তাদের মতোই ছেঁড়া শার্ট পরা একজন লোক 1918 সালে একদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মুক্তি দিয়েছে। সেও যুদ্ধের শেষের দিকে বলেছিল, কমরেডস, লেবারিং পিপল, তোমরাই এখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি। বিপ্লব জীবনের অর্থকে অর্থপূর্ণ করে তুলেছ, ঠিক যেমনটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনেও, যারা এখন অন্যের কারখানায় 8 ঘন্টা শ্রম, অন্যের মেশিনে 1 ঘন্টা পরিশ্রমের কোনো অর্থ খুঁজে পায় না। আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি করব। We would free man from his enslavement by man. দীপঙ্কর যেন বুক ফুলিয়ে তাদের দিকে চাইলে। এরা সেই খবর জানে না, তাই রক্ষে। নইলে এতক্ষণে দীপঙ্করকে এরা পাল্টা প্রশ্ন করত কেন রবিনসন সাহেবের এত মাইনে, আর কেনই বা তাদের মাইনে এত কম। প্রশ্ন করত কেন তাদের ছেলেমেয়েরা পেট ভরে খেতে পায় না, অথচ রবিনসন সাহেবের কুকুরের কেন বিস্কুট খেয়ে খেয়ে জিভে অরুচি ধরে গেছে। প্রশ্ন করত কেন সেন সাহেবের চেয়ারে গদি আঁটা আর তাদের চেয়ারে কেনই বা ছাড় পোকার বাস। প্রশ্ন করত কেন তাদের গাফিলতির জন্য কৈফিয়ত তলব করা হয়, আর কফর সাহেবের দেরি করে আসার ঘটনাটা কেনই বা চোখ বুজে সহ্য করা হয়। দীপঙ্কর যেন বাজল, ভালোই হয়েছে। এরা সেই প্রশ্ন করে না। এরা তো কিরণের মতো সর্বস্ব জলাঞ্জলি দেবার দীক্ষা পায়নি। দীপঙ্কর নিজেকে আবার কঠোর করে তুললে। এরা জানে না দীপঙ্করও একদিন ছেঁড়া জামা গায়ে দিয়ে কলকাতার রাস্তায় রাস্তায় লাইব্রেরির জন্য চাঁদা চেয়ে চেয়ে বেরিয়েছে। এরা জানে না, তাই সে বেঁচে গেল আজ। আর জানলেই বা কি হতো? দীপঙ্কর তো একলা নয়। দীপঙ্করের পেছনে মিস্টার ঘোষাল আছে,
এজেন্ট আছে, বোর্ড আছে, লেজিসলেটিভ কাউন্সিল আছে। দীপঙ্করের পেছনে সমস্ত ব্রিটিশ গভর্নমেন্টই আছে। এখন যদি আপনাদের সকলকে 5 টাকা করে ফাইন করি, কি করবেন আপনারা? আশ্চর্য! লোকগুলো গরু ভেড়ার মতো চোখ পিটপিট করে চাইতে লাগলো দীপঙ্করের দিকে, যেন হাত জোড়ো করে তারা তার কাছে ক্ষমা চাইছে। আশ্চর্য! বিদ্রোহ না করে তারা ক্ষমা চাইছে। এরা আবার মানুষ? দীপঙ্কর যেন আর সহ্য করতে পারলে না। তার নিজের কড়া কথাগুলো যেন নিজের কানেই ভণ্ডামির মতো শোনালো। এত নীচ, এত হীন, এত জঘন্য কাজ করবার ভার দিয়েছে তাকে রবিনসন সাহেব। এসে কাদের শাস্তি দিচ্ছে, কাদের পানিশমেন্ট দিচ্ছে? দীপঙ্করকে শাস্তি দেবার কি কেউ নেই? এত বড় বড় অন্যায়ের পরেও তো ফর্সা জামা কাপড় পরে আপিসে এসে বসেছে। তাকে সবাই সম্মান করছে, খাতির করছে। তাকে তো কেউ জেলে দিচ্ছে না। এত বড় ভণ্ড হয়েও তো সমাজে বুক ফুলিয়ে বেড়াচ্ছে সে। দীপঙ্করকে তো কেউই সন্দেহ করছে না। সে তো সকলের চোখে সাধু, সৎ, সভ্য মানুষ। যান, এমন করে আর ফাঁকি দেবেন না, যান। সবাই আস্তে আস্তে চলে গেল। কৃতজ্ঞতায় তাদের চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল যাবার সময়। তারা বাইরে এসে নিশ্চিন্তে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। একজন বললে, সত্যি সেন সাহেব কি চমৎকার লোক, একেবারে দেবতার মতন। খানিকটা যেন আন্দাজ করতে পারলে দীপঙ্কর। অস্বস্তিতে উসখুস করতে লাগলো মনটা। এত বড় মিথ্যে যেন সংসারে আর নেই, এত বড় ঠক যেন পৃথিবীতে আর নেই। ঘৃণায় লজ্জায় মাথাটা নিচু করে ফাইলের কাগজের মধ্যে ডুবিয়ে দিলে নিজেকে। ওরা তো জানে না দীপঙ্কর সারা জীবন ভণ্ডামি করেছে, কিরণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, লক্ষ্মীদের কাছে ভালো মানুষের অভিনয় করেছে, সতীর সঙ্গেও ছলনা করেছে। আসলে দীপঙ্কর বুঝি ভদ্রলোক হতেই চেয়েছিল কেবল। তারা কেউই তার ভেতরটা দেখতে পায়নি। দেখতে না পেয়ে ভালোই হয়েছে। তার চাকরিতে প্রমোশন হয়েছে, সবাই তার প্রশংসা করেছে। সকলের চোখে সে নিজেকে মহৎ বলে প্রমাণ করেছে। অথচ তারা তো জানে না আসলে সেও তাদেরই মতন। লক্ষ্মীদের সঙ্গ তার ভালো লাগে, সতীর সান্নিধ্য সে কামনা করে। কিরণের মাকে যে 5 টাকা করে মাসে মাসে দেয়, সে তো তার মহানুভবতা নয়, সে তো তার অহংকার। আর সত্যি কথা বলা, সেও তো আরেক ছল। মিথ্যে কথা বলবার ক্ষমতা তার আছে নাকি? মিথ্যে কথা বলতে পারা, ছিটে ফোটার মতো সংসার সমাজকে অস্বীকার করা, ওসব কি অত সহজ? হঠাৎই মিস্টার ঘোষাল ঘরে এলো, মুখে চুরুট। জুতোর আওয়াজেই বুঝেছিল দীপঙ্কর যে ঘোষাল সাহেব আসছে। ঘরের ভেতরে এসেই একটা পা চেয়ারে তুলে দিয়ে কায়দা করে বেঁকে দাঁড়ালো। বললে, কি করলে সেন? হাউ ডিড ইউ ডিল উইথ দেম? হঠাৎ ঘড়ির দিকে নজর পড়ল, 5টা বেজে গেছে। ইস, সারা দিনটা এসব বাজে কাজে কাটল। আপিসের আসল কাজ কিছুই হয়নি। একগাদা ফাইল জমে গেছে, একটু পরেই সন্ধে হবে। তারপর সতীর ওখানে যাবার কথা আছে। সতী কেন যে আবার তাকে যেতে বললে কে জানে। কি অস্বস্তিকর অবস্থার মধ্যে যে ফেলেছিল কাল সতী। পান দিলে, গাড়ি দিলে, এত খাতির যে কেন করলে কে জানে। মিস্টার ঘোষাল বললে, ফাইন করে দিয়েছ তো সবাইকে? দীপঙ্কর বললে, না। হোয়াই? তুমি ফাইন করনি? ঘোষাল সাহেব যেন আকাশ থেকে পড়ল। তোমাকে দিয়ে দেখছি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কাজই চলবে না। মিস্টার ঘোষাল চুরুটটা মুখ থেকে বার করে ধপাস করে চেয়ারে বসে পড়ল। বললে, হোয়াট ডু ইউ মিন?
দীপঙ্কর বললে, ওরা বড় গরিব মিস্টার ঘোষাল, আমি ওদের জানি। আমি ওদেরই মতন একজন ছিলাম। আমিও ওদের মতন একদিন গরিব ছিলাম। আমার মা পরের বাড়িতে এই সেদিন পর্যন্ত রান্না করে আমাকে মানুষ করেছে। আই নো দ্য পারফেক্টলি ওয়েল। দে আর হেল্পলেস ক্রিচার্স। কিন্তু এখন তো তুমি আর পুয়ার নও, এখন তো তুমি ওদের বস। দীপঙ্কর বললে, কিন্তু ওদেরকে দেখে আমার নিজের অবস্থার কথাগুলো মনে পড়ে গেল। তার মানে? তার মানে আমিও তো অন্যায় করি, আমিও তো ফাইল ক্লিয়ার করতে ডিলে করি, আমিও তো মাঝে মাঝে দেরি করে অফিসে আসি, আমিও তো 33 টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছি। ঘোষাল সাহেব যেন স্তম্ভিত হয়ে গেল দীপঙ্করের কথাগুলো শুনে। খানিকক্ষণ যেন চুরুট টানতেই ভুলে গেল। বললে, কিন্তু ইউ আর অ্যান অফিসার, তুমি এখন ওদের বস, তুমি এখন ওদের লর্ড। কিন্তু আমি নিজেও তো কালপিট মিস্টার ঘোষাল। সে কি? দীপঙ্কর বললে, ওদের মতন আমিও কত ভুল করেছি, কত বেহিসেব করেছি। আমার ভুলের জন্যও তো রেলওয়ের কত হাজার হাজার টাকার লোকসান হয়েছে। বাট কিং ক্যান ডু নট রং। দীপঙ্কর হাসল, বললে, এখনকার দিনে এই কথার কোনো মূল্য নেই মিস্টার ঘোষাল। দুদিন পর পৃথিবীতে কিং বলেই হয়তো কোনো জিনিস থাকবে না। কিন্তু কিং না থাকুক, তার বদলে তো ডিক্টেটর আসবে, এই যেমন জার্মানিতে, রাশিয়াতে, ইটালিতে। দীপঙ্কর বললে, কিন্তু সে তো ট্রেড ডিপ্রেশনের জন্য। ওয়ারের পর বলেই এই হচ্ছে, এই ওয়ারের এফেক্ট। কিন্তু একদিন সাধারণ মানুষ তো মাথা তুলে দাঁড়াবে। আমাদের কাছে আমাদের অত্যাচারের তো কৈফিয়ত চাইবে একদিন। সেদিন যে। হঠাৎই বোঝানো দরজাটা খুলে গেল। হুজ দ্যাট? অনুমতি না নিয়ে ঘরে ঢোকা অপরাধ। দরজাটা খুলতেই দীপঙ্কর অবাক হয়ে গেছে। সতী? সতী এখানে? সতী আপিসে এসে হাজির হয়েছে? ঘোষাল সাহেবও পেছন ফিরে তাকিয়ে দেখে অবাক হয়ে গেছে। এ বেঙ্গলি লেডি। দীপঙ্কর অবাক হয়ে বললে, তুমি?